লক্ষ্মীপুর গ্রামে শেষের দিকে একটি জঙ্গল রয়েছে। সে জঙ্গলে বাস করে দুজন ডাইনি। দুজনেই যমজ। একজনের নাম গীতালি, আরেকজনের নাম মিতালি। দুজনেই একসাথেই থাকে। তবে তারা আগে অন্য গ্রামে ছিল। সেই গ্রামের মানুষেরা তাদেরকে তাড়িয়ে দিয়েছে। তারপর তারাই লক্ষ্মীপুর গ্রামে এসে বসবাস করতে শুরু করেছে। এখন এটাই তাদের বাসস্থান, এখানে তারা থাকে। গীতালি দিদি, এখানে তো আমাদের থেকে কোনো লাভই হচ্ছে না। আমরা এখানে না খেয়ে থাকতে হচ্ছে। এর চেয়ে ভালো আমাদের আগের গ্রামটাই ছিল। তুমি যদি চাও তাহলে তো আমরা গ্রামের ভিতরে যেতে পারি। সেখানে ভালো খাবার দাবারও পাবো। এখানে থেকে কি বা হচ্ছে? কোনো খাবারই পাচ্ছি না, কষ্ট করে থাকতে হচ্ছে এখানে। এসব তুই কি বলছিস? আগের বারও তোর কথা শুনে বড় বিপদে পড়ে গিয়েছিলাম। ওই গ্রাম থেকে মানুষ আমাদের ছাঁটাই করে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে সবাই মেরে। এখন কি তুই চাচ্ছিস এই গ্রামের মানুষরা আমাদের তাড়িয়ে দিতে? এখন যদি আমরা গ্রামের ভিতরে যাই তাহলে তো মানুষজন আমাদেরকে পিটে তাড়িয়ে দেবে। কিন্তু গীতালি দিদি, আমরা যদি এখানে থাকি, না খেয়ে তো মারাই যাব। এর চেয়ে ভালো গ্রামের দিকে চলে যাই। ওখানে যদি দুমুঠো খাবার পাই, মানুষজন শিকার করতে পারে, তাহলে তো পেটটা চলবে, কোনোভাবে বাঁচতে পারবো। এখানে থেকে বা কি হবে? আমরা তো এখানে না খেয়ে থাকছি। চলো চলো, বেশি কথা না বলে আমরা গ্রামের দিকে যাই। তারপর মিতালির কথা শুনে বড় দিদি গীতালি গ্রামের দিকে চলে যেতে লাগলো। তারা একটি জঙ্গল ধরে গ্রামের দিকে যাচ্ছে, গ্রামের ভিতরে যাচ্ছে। আসলে তারা যে জঙ্গলটা থাকে সেখানে কোনো খাবারই নেই, এজন্য তারা এই বুদ্ধি করেছে। তারা দুজন যে জঙ্গলে এসেছে সেটা গ্রামের থেকে একদমই কাছে, গ্রামের প্রায় মাঝ বরাবরের মধ্যে। তারা একটি গাছের নিচে আশ্রয় নিয়েছে। তারা দুজন ভেবেছে এই গাছেই তারা তাদের বাসস্থান তৈরি করবে। কিন্তু তাদের সব কথা শুনে নিয়েছে গ্রামের একটা ছেলে। সে তাদের সব কথা আড়াল থেকে শুনছে। তারা বলছে কিভাবে মানুষ শিকার করবে, কিভাবে খাবার জোগাড় করবে, সবটাই সে শুনে নিয়েছে। তারপর ছেলেটা গ্রামের যে জমিদার বাবু ছিল তার কাছে যাচ্ছে, গিয়ে তাকে বলতে লাগলো, জমিদার বাবু, কাণ্ডটা তো একটা ঘটে গিয়েছে। গ্রামের মাঝখানে যে জঙ্গলটা রয়েছে, বটগাছটা রয়েছে, সে বটগাছে দুই দুষ্টু ডাইনি বাস করা শুরু করেছে। তারা দুজন প্ল্যান করেছে গ্রামের মানুষকে কিভাবে শিকার করবে, কিভাবে গ্রাম থেকে তারা খাবার সংগ্রহ করবে। আমি তাদের কথা সবটাই আড়াল থেকে শুনে নিয়েছি। এখন আমাদের কিছু একটা করতেই হবে। এই তুই কি বলছিস? তুই সত্যি কথা বলছিস তো? তুই তো কখনো মিথ্যে কথা বলিস না। তোর কথাই আমি বিশ্বাস করে নিলাম। তবে চিন্তা করিস না, আমি থাকতে এই গ্রামে কোনো দুষ্টু ডাইনি বা কোনো ভূত প্রেত আক্রমণ করতে পারবে না। আমি সর্বদা তোদের পাশে আছি। তবে শোন আমার কথা মনোযোগ দিয়ে। আজকে আমরা রাতে ওই ডাইনিদের ভাষা ভাঙতে যাব। আমার একটি বুদ্ধি আছে। তারপর জমিদার বাবু এবং গ্রামের আরও মানুষজন এবং একজন পুলিশকে নিয়ে এসে তারা ওই জঙ্গলে বট গাছের নিচে আসলো। কিন্তু তখন ছোট ডাইনি ছিল, বড় ডাইনি ছিল না। তখন পুলিশটা ওই ডাইনিকে হামলা করতে লাগলো, ডাইনিকে লাথি মারতে লাগলো, অনেক অত্যাচার করতে লাগলো। ডাইনি অবশেষে সহ্য করতে না পেরে তাকেও হামলা করলো। তবে কিছুতেই কিছু হলো না। ডাইনি এবং পুলিশ দুজনেই দুজনকে হামলা করতে লাগলো। তবে এক পর্যায়ে ডাইনি জ্ঞান হারিয়ে ফেললো এবং সে সেখানেই পড়ে থাকলো। ছোট ডাইনির দেহ অনেক সময় নিয়ে সে গাছের নিচে পড়ে রইল। গ্রামবাসীরা এবং সে পুলিশ তাকে মেরে এখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর বড় ডাইনি এলো, এসে দেখলো সে মাটিতে পড়ে রইল। সে তার ছোট বোনকে অনেক ডাকলো,
অনেকভাবে চেষ্টা করলো, তবে কোনোভাবেই ডাইনির চোখ খুলল না। ডাইনি যে তার থেকে চিরবিদায় নিয়ে গেল। সে অনেক চেষ্টা করলো, তবে তার সব চেষ্টাই বিফলে গেল। যখন দেখলো সে উঠল না, তখন ডাইনি অজ্ঞান হয়ে গেল। তারপর ডাইনি চিন্তা করতে লাগলো কিভাবে সে তাদের প্রতিশোধ নেবে। তারপর থেকে ডাইনি ওই জঙ্গল ত্যাগ করে নিয়েছে এবং সে অন্য একটি বটগাছে আশ্রয় নিয়েছে। সে সবসময় ক্ষোভ পেতে থাকতো কখন তাদের দেখবে এবং কখন তাদের প্রতিশোধ নেবে। সে এক এক করে অনেককেই মেরে ফেলেছে, তবে বাকি রয়েছে শুধু এক পুলিশ। সে তাকেও একদিন দেখেছে, সে পুলিশ জঙ্গলের মাঝখান দিয়ে কোথায় যেন হেঁটে যাচ্ছে। ডাইনি সে সুযোগটাই কাজে লাগালো এবং ডাইনি পুলিশের পিছনে পিছনে তাকে পিছু করতে লাগলো, তবে সে পুলিশ কিচ্ছুটা টের পেল না। তখন এক পর্যায়ে ডাইনি তাকে ধরে ফেললো এবং তার উদ্দেশ্যে বলতে লাগলো, এই হতচ্ছাড়া বেয়াদব পুলিশ, তোর মনে আছে তুই যে আমার বোনকে খুন করেছিস? গ্রামবাসীদের থেকে তুই সবচেয়ে বড় আমার শত্রু। তুই আমার বোনকে নিজের হাতে খুন করেছিস। আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আমার হাত থেকে তোর আজকে কোনো রক্ষে নেই। সেদিন কি তুমি সেখানে ছিলে না? সেটা ছিল তোমার বড় বোন। আমাকে ক্ষমা করে দাও। আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আসলে আমাকে গ্রামবাসীরা যেভাবে বুঝিয়েছে আমি সেটাই করেছি। আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে। কোনো ভুল আমি মেনে নেব না। তোরা সবাই মিলে আমার থেকে আমার বোনকে কেড়ে নিয়েছিস। সে আমার খুব আদরের ছোট বোন ছিল। এখন আমার আর কেউ নেই। তোদেরকেও আমি বাঁচতে দেব না। তোরা আমার সব কিছু কেড়ে নিয়েছিস। এখন তো তোকে মরতেই হবে। তোকে কেউ বাঁচাতে পারবে না। আমাকে ছেড়ে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমাকে ছেড়ে দাও। আমার দ্বারা এগুলো আর কখনো হবে না। তুমি যা করতে বলবে আমি তাই করব। তবে আমাকে জীবনটা ফিরিয়ে দাও। আমি আর কিচ্ছুটা চাই না। আমাকে ক্ষমা করে দাও। আমাকে ছেড়ে দাও। তারপর ডাইনি আর কিচ্ছু ভাবলো না, তার কোনো কথা শুনলো না। সাথে সাথেই তাকে বন্দুক দিয়ে হত্যা করতে লাগলো। যে বন্দুক দিয়ে সে তার বোনকে মেরেছে, সেই বন্দুক দিয়ে তাকে হত্যা করতে লাগলো। এক পর্যায়ে সে মারা গেল। তারপর ডাইনির প্রতিশোধ নেওয়া সম্পূর্ণ হলো। সে তার প্রতিশোধ নিয়ে নিয়েছে। পরে তাকে হত্যা করে ডাইনি চলে যাচ্ছে। সেখানে পড়ে থাকলো সে পুলিশের মৃতদেহ। সে পুলিশ যেভাবে তার ডাইনিকে মেরেছে, ডাইনির বোনকে মেরেছে, সেভাবেই ডাইনি তার বোনের মৃত্যুর প্রতিশোধ নিল। সে পুলিশকে হত্যা করে।